যে একটা কর্পোরেট সরকার সে বিপ্লবী ভাবে সে জিনিসগুলোকে দেখে না বা দেখতে পারে না, তার সেই সক্ষমতা নাই। সুতরাং আমার মনে হয় 15 বছরের আমরা জানি না, তবে আমরা এটুকু বলবো যে বাংলাদেশের মানুষ এটা মেনে নিবে না, এখন এটা করা সম্ভব না। ওই গত 15 বছর যেটা হয়েছে সেটা এখন এখন আর এটাকে চালানো সম্ভব না। আমি আজকেও দেখলাম, কোথায় দেখলাম যে আসিফ মাহমুদ সাহেব এখন নর্থ সাউথে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছে। এখন তো সামাজিক মাধ্যমে 2-4 জন সাংবাদিক আছেন যারা সাংবাদিকতাও করেন বাংলাদেশে বসেই, এখন এই মুহূর্তে করছেন, এবং তারা আবার সরকারের প্রতিও কিন্তু অনেক ইয়ে করেন, কি বলবো, আপনার সমালোচনা করেন, এরকম কয়েকজন আছে। সুতরাং তারা কেন এটা বলছেন না যে জামাতের ব্যাপারে তারা এক ধরনের রেড লাইন টেনে দিয়েছে, লাল একটা সীমান্ত রেখা টেনে দিয়েছে। এখন সেটার কাউন্টার হিসেবে সেটাকে যদি মানে অতিক্রম করতে হয়, তো তাহলে তারা যে এখন সন্তোষ শর্মা বা গোবিন্দ প্রামাণিক বা অন্যান্যদেরকে আনবে সামনে, তাদেরকে এনে যে গুরুত্ব দিবে, তাদের কথা যে গুরুত্ব দিবে, এটা কি স্বাভাবিক নয়? আমার প্রশ্ন হচ্ছে সাহেব আলী স্যারের কাছে আর মাহবুব স্যারের কাছে, যে বর্তমানে যে উপদেষ্টা আসিফ মাহমুদ, তারা ক্ষমতা আছে 8-9 মাসে, যে দুর্নীতি করছে, ওরা 15 বছর থাকলে কি করবে ওরা দেশের জন্য? আর জামাত হিন্দুদেরকে বলছে তাদের ব্যানারে নির্বাচন করবার জন্য। জামাত তো বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, তো হিন্দুরা কি স্লোগান দিবে? আমার এই দুইটা প্রশ্ন জবাব দিবেন। আসসালামু আলাইকুম। যুক্ত করার জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ সাকিব আলী ভাই, আপনাকে একটু প্রশ্নের উত্তর দিতে হবে। জামাত প্রস্তাব করেছে যে হিন্দুরা সাকিব ভাই বলার পর আমি 30 সেকেন্ড একটু বলবো। জি সাকিব ভাই, আপনি দুইটা প্রশ্নের একটু ইয়ে দিবেন, এবং 15 আর দর্শক প্রশ্ন, মানে উনি প্রশ্ন করেছেন যে কয়েক মাসে এরকম দুর্নীতি করেছে, 15 বছরে কিরকম করতে পারে। প্রথমত এটা তো বলা মুশকিল যে 15 বছরে কি করবে। হ্যাঁ, আমি মনে করি যে আওয়ামী লীগ যেইভাবে সবকিছু সেট আপ করছিল, এখনো সবাই বোধহয় এরকমই সেট আপই চায়। হ্যাঁ, এখনো কিন্তু যে অ্যাপারেটাসটা তো রয়ে গেছে হাসিনা, সেই অ্যাপারেটাসটা তো এখনো একেবারে খুব, মানে আপনাকে, মানে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে হয়তো 2 জনের চাকরি গেছে বা 2 জন বা 3 জনের হয়তো হয়েছে, কিন্তু এটা কিন্তু সবার মধ্যে হইতে হবে। এটা এটা এমন হইতে পারে না যে একজন ক্যাপ্টেন বা, মানে আমি যদি দেখি যে কথার কথা একটা জায়গা থেকে কয়েকটা অফিসারকে সরাইতে হইলো, তার মানে ওখানে অনেক অফিসারই কিন্তু করা, আমি এইভাবে দেখি। সুতরাং ওখানে একটা করাপশনের কালচার অলরেডি গত 15 বছর ধরে যেটা আসছে সেটা চলতেছিল। সেইটা যদি আমরা এখন ভাবতেছি যে আগামী 15 বছর এই সিস্টেমটা থাকবে না, আস্তে আস্তে হয়তো শেষ হবে। কিন্তু হ্যাঁ, আমাদের এই ব্যাপারে অনেক হতাশা আছে, অনেক ইয়ে আছে যে এটা তাড়াতাড়ি হচ্ছে না কেন। কারণ আমরা এটা আগেও বলছি যে একটা কর্পোরেট সরকার সে বিপ্লবী ভাবে সে জিনিসগুলোকে দেখে না বা দেখতে পারে না, তার সেই সক্ষমতা নাই। সুতরাং আমার মনে হয় 15 বছরের আমরা জানি না, তবে আমরা এটুকু বলবো যে বাংলাদেশের মানুষ এটা মেনে নিবে না, এখন এটা করা সম্ভব না। ওই গত 15 বছর যেটা হয়েছে সেটা এখন আর এটাকে চালানো সম্ভব না। আমি আজকেও দেখলাম, কোথায় দেখলাম যে আসিফ মাহমুদ সাহেব এখন নর্থ সাউথে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছে। আমি জানি না এটা কি, এবং উনি আবার বলেছেন যে উনি যে কোনো সময় যে কোনো একটা পার্টিতে যুক্ত হবেন। এখন এবং আসিফ মাহমুদ সম্পর্কেও কিন্তু অনেক কথা বলা হচ্ছে যে উনি অন্য জায়গায় একটা মানে সাইড লাইনে একটা অফিস করেছিলেন। সুতরাং আমার যেটা মনে হয় এখন এগুলো আলটিমেটলি, যদিও মামুন ভাই একটা কথা বলেছেন যে সেটা হচ্ছে যে এখনকার সাংবাদিকরা কিন্তু সবকিছু বলে না, এগুলো কিন্তু গত অনেক মাস ধরে হচ্ছিল, কিন্তু আমরা কিন্তু কিছু জানতাম না। বলে না নাকি বলতে দেওয়া হচ্ছে না। যেমন কয়েকদিন আগে গত সপ্তাহে হাসনাত আব্দুল্লাহর ব্যাপারে একটা রিপোর্ট হয়েছে, সে কিন্তু সেটা চ্যালেঞ্জ করে বসছে এবং অনেক হুমকি ধুমকি দিয়েছে প্রথম আলোর সেই সাংবাদিককে, বলছে যে ঘরে এসে দেখার জন্য সে 1 টাকাও কোথাও থেকে নিয়েছে কিনা, যদি ইয়ে করতে পারে তাহলে সে রাজনীতি ছেড়ে দিবে, এরকম হুমকি দিয়েছে। যে সে ভারতের পরামর্শে তার নামে এরকম রিপোর্ট করেছে, এটাও বলেছে। পরে মনে হয় সরিয়েও নেওয়া হয়েছে সেই রিপোর্টটা। নির্দিষ্ট ক্ষেত্রে কি হচ্ছে আমি সেটা বলতে পারবো না, তবে আমি বলতে চাই যে তার সাংবাদিকরা কি দিতে পারছে না, নাকি আসলেও সাংবাদিকরা লুকাচাপা করছে? আমার মনে হয় এটা দুটোই আছে। আমার মনে হয় আমাদের দেশের সাংবাদিকরাও এখন এখনো যেটা বললাম, হাসিনার যে সিস্টেমটা ছিল না, সাংবাদিকদের মধ্যেও বোধহয় আছে। এখন আপনি কি বলবেন, আগে তো যেটা বলা হয়তো ডিজিএফআই অথবা এনএসআই তাদেরকে ফোন করে বলছে, তারা বলুক যে তাদের কাকে ফোন করে বলছে। আমার কথার কথা, এখন তো সামাজিক মাধ্যমে 2-4 জন সাংবাদিক আছেন যারা সাংবাদিকতাও করেন বাংলাদেশে বসেই,
এখন এই মুহূর্তে করছেন, এবং তারা আবার সরকারের প্রতিও কিন্তু অনেক ইয়ে করেন, কি বলবো, আপনার সমালোচনা করেন, এরকম কয়েকজন আছে। সুতরাং তারা কেন এটা বলছেন না? তারা কি জানেন না? তাদেরকে কি আসিফ জানা হচ্ছে মাহমুদের না? বাবার বিষয়টা কিন্তু জুলকারনাইন স্যার এটা ইয়ে করেছেন, প্রকাশ করেছেন, আমাদের পত্রিকাগুলো কিন্তু প্রকাশ করেনি। হুম, আমাদের পত্রিকাগুলো প্রকাশ করেনি, সেই জন্যই আমি বলছি। এবং আমি ওই এখানে একজন ভদ্রলোক আছেন নাম গৌতম দাস, উনার একটা কথা শুনছিলাম। উনি বলছেন, আমি জানি না, উনি বলছেন যে গোয়েন্দা রিপোর্ট নাকি ডক্টর ইউনূসের সামনে উনার সরকারের 4 মাস হওয়ার পর পর ওই সময় থেকেই দেওয়া হচ্ছে, কিন্তু ডক্টর ইউনূস নাকি কোনো অ্যাকশন নেন নাই, কোনো পদক্ষেপ নেন নাই। শুধু এটা কিন্তু উনার কথা, এই গৌতম দাস সাহেবের কথা। সুতরাং আমি জানি না এটা ভিতরে কি হচ্ছে, যে মানে আমার যেটা মনে হচ্ছে যে একটা খুবই খারাপ ধরনের সংস্কৃতি আছে, এবং ওই যে বললাম এই সংস্কৃতি আমি মনে করি যে এটা উৎপাদন হয় নাই, এবং এটা যতক্ষণ না উৎপাদন না হচ্ছে ততক্ষণ আমাদের অবস্থা খারাপ। আর কি বলতে চাচ্ছিলেন? আরেকটা বিষয়, আরেকটা প্রশ্ন করেছে যে জামাত যে বলছে হিন্দুদের প্রার্থী দিবে, তো তাদের স্লোগানটা কি হবে? আমি এগুলো তো জানি না এখন, এটা ঠিক আপনার খুব তারাও বা কেন এই স্ট্যান্ড নিচ্ছে? নারায় তাকবীর আল্লাহু আকবার তো আর হিন্দুরা বলবে না, নিশ্চয়ই তাদের জন্য একটা সুন্দর কিছু একটা বানানো হবে, তারাও একটা স্লোগান দিবে। এনারা যখন মুসলিমরা যখন বলবে নারায় তাকবীর আল্লাহু আকবার, ওরা তখন হয়তো ঈশ্বর ঈশ্বর সর্বোত্তম ঈশ্বর কিছু একটা বলবে। আসলে তো আল্লাহ একটা কিছু বলতেই পারে, কারণ একটা কথা এটা বলতে পারে, বল হরি বল বলতে পারে। আসলে ব্যাপারটা হচ্ছে ঈশ্বর, আল্লাহ কিন্তু আরবিতে গড মানে আল্লাহ, যেমন খ্রিস্টান যারা বাইবেলে তারাও আমার কিন্তু কথা হচ্ছে যে আল্লাহ। মানে দর্শকও যেটা জানতে চেয়েছে যে জামাত হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত কেন নিচ্ছে, বা এটা কি তাদের ভোটের বাক্স বাড়ানোর জন্য, মানে ভোট বাড়ানোর জন্য, নাকি নিজেকে কয়েকদিন উদারতা, আগে নাকি ইন্ডিয়া চাপে, এর কিসের জন্য আসলে তাদের এই কয়েকদিন আগে বিবিসি বাংলা একটা অনুষ্ঠান করলো, সেই অনুষ্ঠানে সে বলল যে এই অনুষ্ঠানটা কিসের ছিল, বিএনপির সাথে ভারতের কি সম্পর্ক, বিএনপি কে ভারত কিভাবে দেখছে, এটার উপর অনুষ্ঠানটা ছিল। সেখানে কি বলা হলো যে বিএনপি কে ভারত সরকার যেটা বলেছে, তাদের যেটা মেইন শর্ত সেটা হচ্ছে জামাতের সাথে গাঁটছড়া বাঁধা যাবে না। হ্যাঁ, এবং আমি একটা জায়গায় দেখলাম যে সুতরাং মানে আপনি বুঝতে পারছেন যে তারা জামাতের ব্যাপারে, আমি তখন ওই অনুষ্ঠানে দেখছিলাম যে জামাতের ব্যাপারে তারা এক ধরনের রেড লাইন টেনে দিয়েছে, লাল একটা সীমান্ত রেখা টেনে দিয়েছে। এখন সেইটার কাউন্টার হিসেবে সেটাকে যদি মানে অতিক্রম করতে হয়, তো তাহলে তারা যে এখন সন্তোষ শর্মা বা গোবিন্দ প্রামাণিক বা অন্যান্যদেরকে আনবে সামনে, তাদেরকে এনে যে গুরুত্ব দিবে, তাদের কথা যে গুরুত্ব দিবে, এটা কি স্বাভাবিক নয়? হ্যাঁ, আমি কি, আমার মনে হয় যে এটা দিয়েই বোঝা যায় যে কেন হচ্ছে এটা।